সবাইকে স্বাগত জানাই লার্ন ইন এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলে। যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে এই এই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তারা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো চলো, আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 11 এর মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং। এই কবিতাটি আজকে আমি আলোচনা করব। তো এই কবিতাটি কিছু টপিক ওয়াইজ আমি আলোচনা করব। এই তো কবিতাটির আজকে লাইন বাই লাইন অ্যানালাইসিস করব না, আজকে কমপ্লিট সামারিটা আলোচনা করব, যার মাধ্যমে তুমি পুরো কবিতাটির সারমর্ম বুঝতে পেরে যাও। দেখো, কিছু টপিক ওয়াইজ বিশ্লেষণ করব। সেই টপিকগুলো, প্রথম টপিকে আমরা বিশ্লেষণ করব অল অ্যাবাউট দ্য পোয়েট, অর্থাৎ এই কবিতাটি যিনি লিখেছেন রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং সম্পর্কে আমরা কিছু প্রারম্ভিক তথ্য জানবো। টপিক 2 এ ড্রামাটিক মনোলগ, অর্থাৎ এই কবিতাটি এক ধরনের ড্রামাটিক মনোলগ। সেই ড্রামাটিক মনোলগ সম্পর্কে আমাদের জানতে হবে, তাই ড্রামাটিক মনোলগ টপিক 2 এ আমরা আলোচনা করব। আর ড্রামাটিক মনোলগ সম্পর্কে যে আমরা আলোচনা করব, এই ড্রামাটিক মনোলগ দিয়ে যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ, তখন কিন্তু তোমরা সহজেই উত্তরটা করতে পারবে। ড্রামাটিক মনোলগ কি জিনিসটা আলোচনা করলে বা তোমরা যদি জানলে তাহলে উত্তরটা করতে পারবে। টপিক 3 তে আমরা ডিসকাস করব অ্যাবাউট দ্য পোয়েম। এই পোয়েমটা সম্পর্কে আমরা ডিসকাস করব। এই পোয়েমটা কোন যুগের পোয়েম, এই পোয়েমটার কবে পাবলিশড হয়েছে, যিনি লিখেছেন তিনি কোথায় পাবলিশ করেছে, এটাই আমরা আলোচনা করব। টপিক 4 এ আমরা হিস্টোরিক্যাল কনটেক্সট, এই কবিতার কিন্তু একটা হিস্টোরিক্যাল কনটেক্সট, একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। এটা একটা কাল্পনিক চরিত্রের, ঐতিহাসিক কাল্পনিক চরিত্রের উপর ভিত্তি করে এই কবিতাটি তৈরি হয়েছে। এই সেই ঐতিহাসিক হিস্টোরিক্যাল কনটেক্সটটা তারপরে বিশ্লেষণ করব। তারপরে এই কবিতাটির কমপ্লিট সামারি, এই কমপ্লিট সামারিতে আলোচনা করব, যার মাধ্যমে তোমরা পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো করতে পারবে। তবে টেক্সটটি লাইন বাই লাইন অ্যানালাইসিস তোমরা অবশ্যই পড়বে, সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিংক আমি প্রিন্ট করে দেব। তো চলো আমরা টপিকের দিকে এগোই। প্রথম টপিকে আছে রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং, এই কবিতাটি কবি রবার্ট ব্রাউনিং। আমরা দেখো, তোমরা মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিং তোমরা প্রথমেই টেক্সট বইতে পেয়ে যাবে। ইনি জন্মেছিলেন কবে? 1812 টু 1889। তাহলে 1812 অর্থাৎ 1812 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর 1889 সালে মৃত্যুবরণ করেছিলেন। তাহলে আমাদের কবি রবার্ট ব্রাউনিং জন্মেছিলেন কবে? 1812 সালে এবং 1889 সালে মৃত্যুবরণ করেছিলেন। কোথায় জন্মেছিলেন? বর্ন ইন ক্যাম্বারওয়েলে, ক্যাম্বারওয়েলে। ক্যাম্বারওয়েলে, ইনি ক্যাম্বারওয়েলে জন্মেছিলেন। আর ইনার বাবা ওয়ার্ক ওয়েল কানেক্টেড ইন ব্যাংক অফ ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের ব্যাংকের সঙ্গে ইনার বাবার বেশ ভালো সম্পর্ক ছিল। কার? রবার্ট ব্রাউনিং এর বাবার। ইনি পড়েছিলেন সেমি প্রাইভেটলি। আমাদের কবি রবার্ট ব্রাউনিং সেমি প্রাইভেট অর্থাৎ প্রাইভেট টিউটরের দ্বারা পড়েছিলেন। ইনি কোনোদিন স্কুলে যাননি। অর্থাৎ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ যেমন কোনোদিন স্কুলে যায়নি, তার নিজের বাড়িতে গুরু মশাইয়ের কাছে অধ্যয়ন করেছিলেন, ঠিক তেমনি আমাদের রবার্ট ব্রাউনিং
ও কোনোদিন স্কুলে যাননি। এরপরে আমরা তাই ইনি আনইউজুয়াল বিষয়ে, অর্থাৎ তাই ইনার পড়াশোনার বিষয়ে স্বাধীনতা ছিল, ইনার পড়াশোনার বিষয়ে স্বাধীনতা ছিল। আনইউজুয়াল সাবজেক্ট গুলোকে ইনি পড়তে পারতেন। তারপরে ইনি he started he began to write poetry at the age of 12, অর্থাৎ ইনি মাত্র 12 বছর বয়সে, রবার্ট ব্রাউনিং মাত্র 12 বছর বয়সে কবিতা লেখা আরম্ভ করেন। কে? আমাদের কবি রবার্ট ব্রাউনিং মাত্র 12 বছর বয়সে কবিতা লেখা আরম্ভ করেন এবং ইনি বিবাহ করেছিলেন আর একজন মহিলা কবিকে। ইনি যাকে যে মহিলাকে বিয়ে করেছিলেন উনিও কিন্তু একজন কবি, এলিজাবেথ ব্যারেট। এই এলিজাবেথ ব্যারেট মাত্র 8 বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন। তাহলে এলিজাবেথ ব্যারেট মাত্র 8 বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন। আমাদের কবি রবার্ট ব্রাউনিং বিয়ে করেছিলেন এলিজাবেথ ব্যারেটকে, তিনি মাত্র 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করেন। এই আমাদের কবি রবার্ট ব্রাউনিং তিনি মূলত পোয়েট শেলি দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল। তাহলে আমাদের কবি রবার্ট ব্রাউনিং ইনি সাধারণত শেলির দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল। তারপরে ইনি মৃত্যু বরণ করেছিল, বা ইনার মৃত্যু হয়েছিল কোথায়? ইটালিতে। তাহলে আমাদের কবি রবার্ট ব্রাউনিং এর মৃত্যু হয়েছিল কোথায়? ইটালিতে। এবং ওনাকে ওয়েস্টার্ন অ্যাবে ওইখানটায় কি সমাধিস্থ করা হয়, বা ওয়েস্টার্ন অ্যাবেতে ওনাকে বিউরাইট করা হয়। এরপরে তাহলে আমরা কি কি জানলাম? 1812 সালে রবার্ট ব্রাউনিং জন্মগ্রহণ করেছিলেন। 1889 সালে রবার্ট ব্রাউনিং মৃত্যুবরণ করেছিলেন। ইনি ইংল্যান্ডের ক্যাম্বারওয়েলে জন্মগ্রহণ করেছিলেন। ইনি কখনো স্কুলে যায়নি, সেমি প্রাইভেটলি পড়েছেন, অর্থাৎ প্রাইভেট টিউটরের মাধ্যমে পড়েছেন। ইনি মাত্র 12 বছর বয়স থেকে কি লেখা আরম্ভ করেন? কবিতা লেখা আরম্ভ করেন। ইনি বিবাহ করেছিলেন এলিজাবেথ ব্যারেটকে কি রবার্ট ব্রাউনিং বিবাহ করেছিলেন, এবং ইনি প্রধানত পার্টিকুলারলি শেলির দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন। আর ইনি একজন ভিক্টোরিয়ান যুগের কবি ছিলেন। ভিক্টোরিয়ান পোয়েট। ইনি ভিক্টোরিয়ান পোয়েট। তোমরা এখন প্রশ্ন করতে পারো যে ভিক্টোরিয়ান পোয়েট অর্থাৎ ভিক্টোরিয়ান যুগটি কি? না, 1837 থেকে 91, এই যে এজটা, এই যে আমাদের মধ্যবর্তী সময়কালটা, এটা হলো ভিক্টোরিয়ান এজ। কেন ভিক্টোরিয়ান এজ? না, এই সময় কুইন ভিক্টোরিয়া, ইংল্যান্ডে কে রুল করতো? কুইন ভিক্টোরিয়া। তাই এই এজের নাম হলো ভিক্টোরিয়ান এজ। যেমন আমরা আমাদের ইতিহাসে কি আছে? প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, আদিম যুগ, নব্যপ্রস্তর যুগ ইত্যাদি যুগ আছে না? ঠিক ইংলিশ লিটারেচারেও এরকম আছে। দ্য এজ অফ চসার, দ্য এজ অফ মিল্টন, জ্যাকোবিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এটেক্সট্রা বিভিন্ন প্রকার আছে। এরপরে তিনি শেলির দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন। তারপরে তিনি মারা যান ইটালিতে, এবং তাকে ওয়েস্টার্ন অ্যাবেতে কি করা হয়? ওয়েস্টার্ন অ্যাবেতে তাকে বিউরাইট করা হয়, সেইখানটায় সমাধিস্থ করা হয় রবার্ট ব্রাউনিংকে। এরপরে আমরা টপিক 2 তে আসি, ড্রামাটিক মনোলগ সম্পর্কে জানবো।
টপিক 2 তে কি ছিল? ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ, ড্রামাটিক মনোলগ। তাহলে এটা দেখো বন্ধুরা, ড্রামাটিক মনোলগ কথাটা ভাঙলে কি হবে? ড্রামাটিক মনোলগ, ড্রামাটিক মনোলগ দুটো কথা। তাহলে ড্রামাটিক মানে কি? যেখানটায় ড্রামাটাইজেশন থাকবে। আর মনোলগ মানে ওয়ান পারসন, একজন ব্যক্তি কথা বলবে। স্পিক্স ওয়ান পারসন, অর্থাৎ একজন ব্যক্তি কথা বলবে। তাহলে ড্রামাটিক মনোলগ কি? A dramatic monologue is a type of poem or speech in which a single speaker addresses a silent listener. In the process their character reveals অর্থাৎ একটা ড্রামাটিক মনোলগে কি থাকবে? একটা স্পিকার, সিঙ্গেল স্পিকার, এখানটায় একজন বক্তা থাকবে, আর একটা সাইলেন্ট লিসনার, অর্থাৎ একজন সাইলেন্ট লিসনার। মানে কি? সাইলেন্ট লিসনার মানে একজন নীরব শ্রোতা থাকবে। এক বা একাধিক থাকতে পারে নীরব শ্রোতা, কিন্তু বক্তা একজন থাকবে। আর কি? এই পোয়েমে শুধুমাত্র একজনই সাইলেন্ট লিসনার আছে, কিন্তু সাইলেন্ট লিসনার অনেকও থাকতে পারে ড্রামাটিক মনোলগে। আর এই তাদের কথাবার্তার মাধ্যমের মধ্য দিয়ে কি হবে না, সেই স্পিকারের ক্যারেক্টারটা রিভেল হবে, স্পিকারের ক্যারেক্টারটা ফুটিয়ে তুলবে। তাহলে ড্রামাটিক মনোলগের আমরা কি কি ক্যারেক্টার, কি ফিচার গুলো পেলাম? সিঙ্গেল স্পিকার, একটাই চরিত্র। সাইলেন্ট লিসনার, নীরব শ্রোতা। আর কি হবে? সেলফ রেভলিউশন, আর সেলফ রেভলিউশন আর ড্রামাটাইজেশন। অর্থাৎ এই ড্রামাটিক মনোলগে কি থাকবে? সিঙ্গেল স্পিকার, একজনই বক্তা থাকবে। আর সাইলেন্ট লিসনার হতে পারে বা লিসনার্স হতে পারে, একাধিক শ্রোতা হতে পারে। কিন্তু আমরা এই মাই লাস্ট টাচেস কবিতায় কি পাবো? একটাই শ্রোতা পাবো, নীরব শ্রোতা পাবো। সেলফ রেভলিউশন, এই সিঙ্গেল স্পিকার ইনার কথার মাধ্যমে ইনার চরিত্র ফুটে উঠবে। কোথায়? আমাদের এই কবিতায় ইনার চরিত্রটি ফুটিয়ে তুলবে ইনার কথার মাধ্যমে। আর সেলফ রেভলিউশন আমি বললাম। আর ড্রামাটাইজেশন, এটা অ্যাকচুয়ালি একটা সিন হবে। এই কবিতাটা ঠিক এটা কবিতা, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা সিন হবে, ড্রামাটিক সিন হবে, যেখানটায় তিনি এই সিঙ্গেল স্পিকার তার কথাবার্তার মাধ্যমে বোঝাতে চাইছেন, সবার কাছে বোঝাতে চাইছেন যে তিনি কি চান। এই ড্রামাটিক মনোলগের এই সমস্ত চরিত্রগুলি, এই সমস্ত কি ফিচার গুলি তোমরা জেনে রাখবে। তাহলে পরীক্ষায় ড্রামাটিক মনোলগ সম্পর্কে আমি বললাম, মাই লাস্ট টাচেস বাই রবার্ট ব্রাউনিং as a dramatic monologue, discuss, explain my last touches by Robert Browning as a dramatic monologue, or discuss my last touches by Robert Browning is a dramatic monologue, অথবা each my last touches is a dramatic monologue, discuss। এরকম প্রশ্ন করলে এর মাধ্যমেই তোমরা উত্তর লিখতে পারবে। নিজেরা যদি কেউ না পড়ে যাও, তাহলে এর মাধ্যমে তোমরা উত্তরটা লিখতে পারবে। আমি শেষে বলবো। এরপরে আসি হিস্টোরিক্যাল কনটেক্সট।
টপিক 3 তে কি ছিল? হিস্টোরিক্যাল কনটেক্সট। হিস্টোরিক্যাল, প্রকৃতপক্ষে আমাদের এই কবিতাটি মাই লাস্ট ডাচেস, আমাদের এই কবিতাটি মাই লাস্ট ডাচেস, এটা কার উপর ভিত্তি করে? প্রাচীন যুগে এরকম একটা জমিদার ছিল, কে? অ্যালফেন্সো সেকেন্ড বা অ্যালফেন্সো টু। এই জমিদারটা কি করত? তার নিজের স্ত্রী লুক্রেজিয়া, সেই চরিত্র লুক্রেজিয়া, সেই লুক্রেজিয়াকে হত্যা করে দিয়েছিল। কেন না, এই অ্যালফেন্সো টু চাইতো যে লুক্রেজিয়া শুধু সেই অ্যালফেন্সোর জন্য তৈরি হয়েছে, ওভার পজেসিভ, এক্সট্রা পজেসিভনেস, যে লুক্রেজিয়া শুধু কার জন্য তৈরি হয়েছে? আমার অ্যালফেন্সো টু এই জমিদারের জন্য তৈরি হয়েছে, আর কারুর জন্য না। আর অন্য কারুর মা তাকানো যাবে না, অন্য কারুর মা তাকে হাসা যাবে না, অন্য কারুর মা তাকাবেন না, অন্য কারুর মা তাকে হাসা যাবে না, অন্য কারুর কিছু জিনিস দিলে সেটাও কি হাসি মুখে গ্রহণ করা যাবে না। অ্যাকচুয়ালি তো এটা তো তার অধিকার, কেউ কিছু দিলে গ্রহণ করা একটা সুন্দর মনের পরিচয়, সুন্দরভাবে গ্রহণ করা। কিন্তু কি হয়েছে? অ্যালফেন্সো টু সোশ্যাল ক্লাস মেনটেন, যে ওদের থেকে চাকর বাকরদের থেকে কি চাকর বাকরের দেওয়া কোনো উপহারকে সমানভাবে গ্রহণ করতে না বলছে। এটা তার পজেসিভ অ্যারোগেন্টের পরিচয়, প্রাইড মনের, গর্বিত অহংকারী তিনি, অহংকারী ছিল সেই ডিউক অ্যালফেন্সো টু, তার পরিচয়। তো অ্যালফেন্সো, এইখানটায় অ্যালফেন্সো টু লুক্রেজিয়া, অ্যালফেন্সো টু লুক্রেজিয়া, এই লুক্রেজিয়াকে বিবাহ করেছিল। অ্যালফেন্সো টু 25 বছর বয়সে সাধারণত বিবাহ করেছিল লুক্রেজিয়াকে। লুক্রেজিয়ার তখন 14 বছর বয়স ছিল, 14 বছর বয়স, 14 বছর বয়স। আর লুক্রেজিয়া মারা যান 17 বছর বয়সে। তাহলে 14 থেকে 16, অর্থাৎ 14 অর্থাৎ এই 2 থেকে 3 বছর বয়সের মধ্য থেকে 14 থেকে 16 আর 17 বছরে প্রথম মেরে দিয়েছিল সম্ভবত। অর্থাৎ এই 2 থেকে 3 বছরের বয়সের মধ্যে 2 থেকে 3 বছর বয়সে তাদের বিবাহিত জীবনে 2 থেকে 3 বছর বয়সে বিবাহিত জীবনে এমন গন্ডগোল হলো যে অ্যালফেন্সো টু লুক্রেজিয়াকে মেরে দিল, এবং মারার পর অ্যালফেন্সো টু তার বাড়ির দেওয়ালে একটা কি করেছে? চিত্র এঁকে দিয়েছে। কার চিত্র? সেই লুক্রেজিয়ার সুন্দর একটা চিত্র এঁকেছে। সেই চিত্রটিকে বলছে যেন সে জীবিত, সুন্দরভাবে বলছে, এবং এটাকে অবজেক্ট হিসাবে চিহ্নিত করেছেন আমাদের কিন্তু এই কবিতায় আমরা দেখতে পাবো। এরপরে সেই ইনি কাকে বলছেন? এইটার ডেসক্রাইব কাকে দিচ্ছে? যিনি পাশের রাজ্যের যিনি এসেছেন, দ্য কোর্ট মেসেঞ্জার, অর্থাৎ পাশের রাজ্যের যে ঘটক এসেছে ওনার কাছে প্রস্তাবনাটা নিয়ে উনাকে এটা বর্ণনা করছে। এটাই ছিল এর হিস্টোরিক্যাল কনটেক্সট। এই কাল্পনিক চরিত্রের উপর ভিত্তি করে আমাদের কবি রবার্ট ব্রাউনিং কি করেছে? এই কবিতাটি লিখেছেন। তো চলো এরপরে আমাদের চতুর্থ টপিক ছিল কি? অ্যাবাউট দ্য পোয়েম। এই পোয়েমটি কি? অ্যাকচুয়ালি এই পোয়েমটি মানে আমরা এই পোয়েমটি সম্পর্কে জানবো, এই পোয়েমটি কবে কোথায় পাবলিশ হয়েছে,
দেখো বন্ধুরা, এই পোয়েমটি আমরা জানি একটা ভিক্টোরিয়ান পোয়েম, যেটা আমরা বললাম। যেহেতু রবার্ট ব্রাউনিং একজন ভিক্টোরিয়ান কবি ছিলেন, সেহেতু তিনি, তার কবিতাটা কি ভিক্টোরিয়ান পোয়েম, এটা ভিক্টোরিয়ান যুগেই লেখা হয়েছিল। আর এই কবিতাটি ইট ইজ বেস্ট অন, এটা বেস্ট অন কার উপর ভিত্তি করে লেখা, এক্ষুনি আমরা জানলাম, হিস্টোরিক্যাল কনটেক্সট অফ দ্য আলফেন্সো টু হু ম্যারি লুক্রেজিয়া, যে লুক্রেজিয়াকে বিবাহিত করেছিল, তার উপর ভিত্তি করে লেখা। আর কি, এই কবিতাটি মাই লাস্ট ডাচেসে, এটা ইট ইজ এ ড্রামাটিক মনোলগ। আমরা আগে ড্রামাটিক মনোলগ সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু বন্ধুরা এই ড্রামাটিক মনোলগ, ইট ইজ এ ড্রামাটিক মনোলগ। এই কবিতাটি তাহলে কি একটা ড্রামাটিক মনোলগ। আর কি, it is first its original name ইটালি। এটা ইম্পর্টেন্ট আছে, এটা নোট করে রাখতে হবে, পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসাবে দিতে পারে, যে এটার মাই লাস্ট টাচেস, এটার অরিজিনাল নেম কি ইটালি, এবং এটা পাবলিশড হয়েছিল কোথায়, 1842 কোথায় না, ড্রামাটিক্স লিরিক্স নামে একটা কালেকশন ছিল, ড্রামাটিক লিরিক্স নামে একটা কালেকশন ছিল। সেটা কার একটা অংশ, এ পার্ট অফ বেলস অ্যান্ড পোমিগ্রানেটস, ওইখানটায় বোঝা যাচ্ছে না, বেলস অ্যান্ড পোমিগ্রানেটস। বেলস অ্যান্ড পোমিগ্রানেটস, এর মাধ্যমে এটাই প্রকাশিত হয়েছিল, এই বেলস অ্যান্ড পোমিগ্রানেটে ইটালি নামে প্রকাশিত হয়েছিল 1842 সালে। এটা মাই লাস্ট ডাচেস রূপে, এটা কি হয়, মাই লাস্ট রূপে এটা রিটাইটেলড হয় কবে, রিটাইটেলড হয় 1849 অর্থাৎ 1889 সালে এটা রিটাইটেলড হয়, হয়ে মাই লাস্ট ডাচেস হয়। তাহলে আমরা কি বললাম, এটা একটা কি ভিক্টোরিয়ান পোয়েম, মাই লাস্ট ডাচেস একটা ভিক্টোরিয়ান পোয়েম, মাই লাস্ট ডাচেস ইজ এ কি dramatic monologue, it is based on the historical context of the Alfonso II who married Lucrezia, এবং তার কি ওভার জেলাসির কারণে লুক্রেজিয়াকে তিনি মেরে দিয়েছিলেন, এইটা কি এই কনটেক্সটের উপর ভিত্তি করে লেখা হয়েছে। এবং এখানটায় একজন সিঙ্গেল স্পিকার আছে, তিনি কে বলো না, ডিউক অফ ফেরারা।
ডিউক অফ ফেরারা তিনি হচ্ছেন সিঙ্গেল স্পিকার। হু ইজ দ্য সিঙ্গেল স্পিকার ইন দিস পোয়েম? দ্য ডিউক অফ ফেরারা। আর সাইলেন্ট লিসনার কে না, সাইলেন্ট লিসনার হলো দ্য এনভয় বা দ্য কাউন্ট মেসেঞ্জার, যিনি যিনি অ্যান এনভয় অর্থাৎ অ্যান এনভয় মানে দূত, যিনি কি করেছিলেন মেসেজ সেই খবরটি তার কাছে নিয়েছিলেন, যাকে ঘটক বলা হয়, যিনি তার কাছে সেই মেয়ের বিবাহর প্রস্তাব নিয়ে এসেছিলেন, কে আমাদের ডিউকের কাছে নিয়ে এসেছিলেন। এখানটায় তিনি সাইলেন্ট লিসনার। তাহলে আমরা দেখো বন্ধুরা ড্রামাটিক মনোলগের কিছু কি ফিচার্স গুলো এখানটায় পেয়ে যাচ্ছি। ধীরে ধীরে আমরা যখন কমপ্লিট সামারিটা পড়বো তখন আমরা বুঝতে পারবো এবং এই পয়েন্টটি নিজে নিজে লিখতে পারবো। আর ড্রামাটিক লিরিকে এটা পাবলিশড হয়েছিল 1842 সালে, পরে রিটাইটেলড হয় 1869 সালে, 1849 সালে 1849 এটা আবার রিটাইটেলড হয়ে মাই লাস্ট ডাচেস হয়। এটা অরিজিনালি এর টাইটেল ইটালি, এর নাম ইটালি। পড়ে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় পড়ার সম্ভাবনা আছে। এরপরে আমি কমপ্লিট সামারিটা অ্যানালাইসিস করছি। কমপ্লিট সামারি অ্যানালাইসিস, এইখানটায় কমপ্লিট সামারি তাহলে বন্ধুরা এবারে আমরা কমপ্লিট সামারি অর্থাৎ পুরো সারাংশটা আমরা এক ঝলকে জেনে নিব। এর ফলে আমরা সহজেই পরীক্ষায় কিন্তু বড় প্রশ্নের কিংবা ছোট প্রশ্নের উত্তর করতে পারবো। তবে টেক্সট বই পড়াটাও অত্যন্ত জরুরি। এই কবিতায় ডিউক অফ ফেডারার কাছে একজন কোর্ট মেসেঞ্জার একটা বিবাহের প্রস্তাব নিয়ে আছে। এটা পূর্বে ডিউক অফ ফেডারার কাছে একটা প্রস্তাব নিয়ে আসে। এই কবিতাটির সেটিং এমন হয়েছে কি যে ডিউক অফ ফেডারার কাছে একটা কোর্ট মেসেঞ্জার বিবাহের প্রস্তাব নিয়ে আসে। তখন ডিউক অফ ফেডারা বলছেন যে আমি বিবাহ করব, কিন্তু বিবাহের আগে যে ওই মহিলাটির মধ্যে কি কি গুণ থাকা দরকার বা কিভাবে তার বাড়ির আনাচে গানাচে ঘুরে দেখাচ্ছে যে ওই মেয়েটির মধ্যে এই সমস্ত গুণ থাকলে তবেই তুমি এসো, এটা বলেনি। এই ধরনের কথাটা হচ্ছে কি, এরপরে শুরু হচ্ছে ডিউক অফ ফেডারা সামনে কোর্ট মেসেঞ্জারকে বলছে, উদ্দেশ্য করে বলছে যে আমরা প্রথম লাইনটা শুরু হবে এরকম, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দা ওয়াল। এই হলো আমার সেই লাস্ট ডাচেস, সেই হলো আমার সেই লাস্ট ডাচেস যাকে দেওয়ালে অঙ্কিত করা আছে। লুকিং অ্যাট দি অ্যালাইভ, মনে হচ্ছে যেন সি ওয়ার অ্যালাইভ, মনে হচ্ছে যেন সে কি জীবিত হয়ে আছে। এখানটায় আমরা পেলাম যে উনি মৃত, ডিউকের স্ত্রী মৃত। এরপরে ধীরে ধীরে আমাদের এই ডিউক তার কারণগুলো বলবে কেন যে তিনি মৃত। এরপরে আমাদের ডিউক বলবে যে সে সুন্দর একটা মহিলা ছিল, যে একটা খুব আশ্চর্যকর জিনিস, সত্যি খুব আশ্চর্যকর জিনিস। এবং এই কবিতায় আমরা ডিউকের ইনহিউম্যানিটিও দেখতে পাবো, যে সেই যুগের একটা বিখ্যাত শিল্পী ফ্রা প্যান্ডলফ তার হাতটা একদিন ব্যস্ত ছিল কি করতে, এই ছবিটা আঁকতে।
এই ছবিটার মধ্যে সে সুন্দর করে ফুটিয়ে তুলেছে ডিউকের স্ত্রী সেই লাস্ট ডাচেসকে সে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তো কবির মনে হচ্ছে এখন কবির না ডিউক বলছে সেই কোড মেসেঞ্জারটিকে যেন তিনি এখনো সুন্দর সুন্দর রূপে সুসজ্জিত আছে, মনে হচ্ছে এখনো যেন তিনি জীবন্ত। প্রকৃতপক্ষে তিনি কিন্তু মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। এরপরে বলছে যে এটা ফ্রা প্যান্ডালোফের দ্বারা অঙ্কিত এই চিত্র। বলছে যে তার এই যে মেয়েরা যখন হাসে তখন তাদের গালে একটা টোল পড়ে যায় না, তার সেই গালের সুন্দর হাসিটা যেন ডিউককে মুগ্ধ করেছে। সেই সুন্দর মুগ্ধ হাসিতে কে না আশ্চর্য হবে, কে না পছন্দ করবে। আর চিত্রশিল্পী ডিউক মনে করেছে যে চিত্রশিল্পী যদি সুযোগ পেত, যিনি এই ছবিটা এঁকেছেন তিনি যদি সুযোগ পেত তাহলে হয়তো তিনি আমার স্ত্রীকে অর্থাৎ এই লাস্ট ডাচেসকে বলতেন যে তার এই পরিধেয় বস্ত্র অর্থাৎ মেন্টাল ল্যাপস পরিধেয় বস্ত্রটি মানে আমরা যখন মেয়েরা যখন শাড়ি পরে তার কি হয়, মেয়েরা যখন শাড়ি পরে তার আঁচলটা কি, তার গায়ে যে চাদর আঁচলটা থাকে সেটা কি হয় এইখান দিয়ে ঘোরা থাকে, কিন্তু কি যখন কোনো মেয়ের আঁচলটা এখানে চলে আসে তখন কি তাকে বেশ ওপেন লাগে, বোল্ড লাগে, সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। ঠিক একইভাবে তিনি ভাবছেন যে ডিউক বলছেন যে হয়তো সুযোগ পেলে তিনিও বলতেন যে এটা আঁচলটাকে সরাতে, কিন্তু পারেননি কারণ ডিউক আছে। আর ডিউক বলছেন যে একমাত্র তুমি অর্থাৎ একমাত্র কোর্ট মেসেঞ্জার কাউন্ট এনভয় সেই যিনি ব্যক্তি উনার জন্য এই ছবিটাকে দেখাচ্ছেন। এই ছবি সবসময় ডিউকের যে এই ছবিটা চিত্রটা ছিল, এই যে চিত্রটা ছিল তার স্ত্রীর, এটার আগে কার্টেন অর্থাৎ পর্দা ঘেরা থাকতো। এটার আগে কি ঘেরা থাকতো, পর্দা ঘেরা থাকতো, যে কেউই সেটা দেখতে পারতো না, এমনকি বাড়ির কেউ সেটা দেখতে পারতো না, শুধুমাত্র এটা ডিউক দেখতে পারতো। শুধুমাত্র কাউন্ট এনভয় অর্থাৎ সেই দুদি প্রথম ব্যক্তি যার জন্য তিনি এই ছবিটার জন্য পর্দাটা সরিয়েছে যে দেখো কি তার রূপ। এরপরে ডিউক বলেছেন সে আমার স্ত্রী কিন্তু খুব নরম মনের, খুব ভালো ছিল, তার ধৈর্যটা, তিনি সবার প্রতি ভালো ব্যবহার করত, কিন্তু যে সেই ডিউক সেটা পছন্দ করত না। ডিউকের পছন্দ ছিল না তার সেই ভালো ব্যবহারটা। কেন পছন্দ ছিল না? না, কেউ যদি একটা সুন্দর চেরি গাছের ডাল দেয় তাকেও যেমন ধন্যবাদ জানাতো, ঠিক ডিউক তার যদি 900 বছরের পুরনো গয়না দেয় সেই একই রকম ভাবে ধন্যবাদ জানাতো। আগে আমরা সম্ভ্রান্ত বাড়ি বা রাজকীয় পরিবারে ঠিক যেমন করে কি হয়, 900 যার যত বছরের পুরনো গয়না সেটা তত দামি। ঠিক একইভাবে ডিউকও তাকে দিয়েছিল কি 900 বছরের পুরনো গয়না, সেটা পেয়েও ডিউক যেমন হয়েছিল, ঠিক একইভাবে কোর্ট মেসেঞ্জার চেরি গাছের ডালও দিয়েছিল যে সেটাও ঠিক একইভাবে খুশি হয়েছিল, একইভাবে থ্যাংক ইউ জানাতো। এবং সবার জন্য রানীর মন, সেই ডাচেসের মন হৃদয়বান ছিল, সবার প্রতি তার কোমল ব্যবহার ছিল, নমনীয় ছিল, সবার সঙ্গে ব্যবহারে হাসি সবার প্রতি প্রদর্শন করত। এবং এই জন্য ডিউক, যেটা কি আমি আগেই বলেছিলাম, ডিউক সেটা পছন্দ করতো না। ডিউক কেউ কিছু দিলে, ডিউকের স্ত্রী কেউ কিছু দিলে সে সহজেই
আনন্দিত, অর্থাৎ ডিউকের স্ত্রী সহজেই পটে যেত কেউ কিছু দিলে, এমন কি। কিন্তু ডিউক যেটা খুব মোটেও পছন্দ করতো না, ওভার জেলাসির কারণে, অর্থাৎ বেশি হিংসার কারণে ডিউক কি করে দিল, তার সেই সুন্দর হাসিটা চিরকালের জন্য শেষ করে দিল, মানে থামিয়ে দিল, সে আর হাসলো না। অর্থাৎ তার সেই ডিউকের স্ত্রীর মৃত্যু হলো, ডিউকের স্ত্রীর মৃত্যু হলো, মানে ডিউক তাকে হত্যা করলো। লেখা আছে দেখো, then all smile stop together, সব হাসি তার বন্ধ হয়ে গেল। তারপরে ডিউক বলল যে ডিউক বলল যে তাকে এরপরে ঘর পুরো বাড়িটা ঘুরে দেখাচ্ছে, ঘুরে দেখাচ্ছে যে এইখানটায় আমার কি আছে, সেইখানটায় তার কিছু, পুরো রাজকীয় বাড়িতে সে ঘুরে দেখাচ্ছে যে তার কত সম্ভ্রান্ত, এবং সেই কাউন্টের মেসেঞ্জারকে বলছে যে আমি এই যে ডাউরিটা, অর্থাৎ এই যৌতুকটা চাইলে উনি না করতে পারবেন না, তার থেকেও বেশি উনার যে উনার জিনিসটা, মানে উনি উনার কন্যা আমার কাছে প্রিয়, অর্থাৎ কন্যাকে উনি দেখতে পাবে, কন্যাকে অবজেক্ট হিসাবে, অর্থাৎ তার স্ত্রীর প্রতি ভালোবাসা নয়, তার স্ত্রীকে অবজেক্ট হিসাবে তিনি গ্রহণ করছেন, অর্থাৎ বস্তু হিসাবে বলছেন। তিনি এখানটায় প্রকৃত ভালোবাসতেন না তার স্ত্রীকে, এখানটায় দেখবে বন্ধুরা অবজেক্ট বলেছেন তার স্ত্রীকে, পাবে তোমরা লাইন বাই লাইন অ্যানালাইসিস করার সময় আমি বলবো, সেই সময় তার স্ত্রীকে অবজেক্ট হিসাবে বলছি কে, আমাদের ডিউক। এই ডিউক তারপরে বলছে যে এই ডাউরিটা আমার বললে তিনি না করতে পারবেন, তিনি না বলবেন না। এরপরে দেখাতে তিনি কার কাছে নিয়ে এলেন না, নেপচুন, সিগট নেপচুনের একটা ছবি তার কাছে নিয়ে এলেন। কাকে? সেই কোর্ট মেসেঞ্জারকে সিগট নেপচুনের কাছে নিয়ে এলেন। নেপচুনের কাছে নিয়ে এসে তার সেই মূর্তিটা যে আছে, সেই মূর্তিটা কাকে দেখাচ্ছে, সেই কোর্ট মেসেঞ্জারকে দেখাচ্ছে, বলছে নোটিস নেপচুন, দেখো নেপচুনকে। অর্থাৎ নেপচুন যদি আমরা দেখি, পুরনো মূর্তিতে দেখি, নেপচুনের ছবি যেখানটায় আছে সেখানটায় ওই নেপচুন সিগট কি করছে, অনেকগুলি সাদা ঘোড়া তার আগে ছুটছে এবং সেই নেপচুন তাকে কন্ট্রোল তার ইশারায় চলছে, সাদা ঘোড়াগুলোকে ইশারায় কন্ট্রোল করছে। ঠিক একইভাবে আমাদের আমাদের ডিউগো চাই যে তার প্রত্যেকটি ডাচেসকে, তার স্ত্রীদেরকে সেই সিগটদের মতো, সিগট নেপচুনের মতো, তার আগে যে ঘোড়াগুলো ছুটতো সেই ঘোড়াদের মতো সবসময় কন্ট্রোল করতে, সেই ঘোড়াদের মতো কন্ট্রোল করতে, যেটা ক্লস অফ ইন্সব্রুক, অর্থাৎ ইন্সব্রুক এর ক্লস বানিয়েছিল, যেটা অর্থাৎ এখানটায় ডিউক মনে করতো যে দা ওয়ার্ল্ড রিভলভস অ্যারাউন্ড মি, অর্থাৎ পৃথিবীটাই যেন তার চারিদিকে ঘুরছে, অর্থাৎ ডিউকের ওভার পজিটিভনেস ছিল, তার নিজের প্রতি খুবই অহংকার ছিল। ডিউক একজন প্রাউড অ্যান্ড অ্যারোগেন্ট ক্যারেক্টার ছিল। এরপরে আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাব যে ড্রামাটিক মনোলগের তোমরা ড্রামাটিক মনোলগের যখন আমি এই ড্রামাটিক মনোলগ মাই লাস্ট আছে যে ড্রামাটিক মনোলগ, এগুলো আমি একটা ভিডিওতে এই অধ্যায়ের কোশ্চেন গুলো আলোচনা করে ভিডিওতে দেব, সেটা আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেব। একটু আলোচনা করেছি
ড্রামাটিক মনোলগ কি লিখলে, তারপরে ড্রামাটিক মনোলগ কি সিঙ্গেল স্পিকার, এখানটায় সিঙ্গেল স্পিকার কে আমাদের ডিউক, সাইলেন্ট লিসনার কে কাউন্ট এনভয়, এবং সেই সাইলেন্ট লিসনারের মাধ্যমে অর্থাৎ ডিউকের কথাবার্তার মাধ্যমে যে কিভাবে তিনি তার নিজের চরিত্রের প্রতিফলন ঘটাচ্ছে, সেই তার কথাবার্তার মাধ্যমে সেটা কিভাবে আমাদের কাছে প্রতিফলিত হচ্ছে সেইটা লিখলাম। তারপরে শেষে কনক্লুশন দিতে হবে। এইভাবে ড্রামাটিক মনোলগটা হয়ে যাবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।